বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত লেখাপড়া করছো। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ নুর ইসলাম বকুল, প্রভাষক সমাজবিজ্ঞান, সান্তাহার মহিলা কলেজ, সান্তাহার, আদমদীঘি, বগুড়া। ইমেল অ্যাড্রেস nehamoni9@gmail.com। মোবাইল নাম্বার 01716212166। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আজকে আলোচনা করব। আজকে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। আমি গত ক্লাসে তোমাদের সমাজ এবং সংস্কৃতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, শিকন ফল দেখো, বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি জানতে পারবে। তো সাংস্কৃতিক ব্যবধান যেটা, সেটা জানার আগে তোমরা যেহেতু আগে ক্লাসটা করেছ, তোমরা তো জানো ইতিমধ্যে যে সংস্কৃতি দুই রকমের বা দুই প্রকার। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, অপরটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তো বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির এই যে গতি, যে দ্রুত গতিতে পরিবর্তন যেটা হচ্ছে বা এগিয়ে চলেছে, তার মধ্যে যে বস্তুগত সংস্কৃতিটা একটু দ্রুত গতিতে যাচ্ছে এবং অবস্তুগত সংস্কৃতিটা একটু ধীর গতিতে যাচ্ছে, যার কারণে এই ব্যবধানটা তৈরি হচ্ছে, সেই সম্পর্কে আজকে আমাদের মূলত আলোচনা। আমেরিকান সমাজবিজ্ঞানী অকবার্ন তার সোশ্যাল চেঞ্জ গ্রন্থে এই সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি প্রদান করেছে। তো সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটির মূল কথা হচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতি দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে, যার সঙ্গে অবস্তুগত সংস্কৃতি খাপ খাইয়ে বা তাল মিলিয়ে একই গতিতে এগিয়ে চলতে পারছে না। ফলে সৃষ্টি হচ্ছে এই সাংস্কৃতিক ব্যবধান। তো অকবার্নের মতে নানা ধরনের যান্ত্রিক আবিষ্কারের ফলে সমাজ কি হচ্ছে, দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে। এই দ্রুত পরিবর্তনটি ঘটেছে মূলত বস্তুগত সংস্কৃতি তথা এই ঘরবাড়ি, হাতিয়ার, যন্ত্রপাতি, তৈজসপত্র, কলকারখানার পণ্য, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে। আবার অন্যদিকে তোমার অবস্তুগত সংস্কৃতি, যেমন ধর্ম, আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা, সরকার, পরিবার, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে এই পরিবর্তনটি বস্তুগত সংস্কৃতির তুলনায় খুবই ধীর। ফলে উভয় সংস্কৃতির মধ্যে ব্যবধান সৃষ্টি হচ্ছে। এই সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি বিশ্লেষণ করে দেখা যায় যে সংস্কৃতির দুটি ধরনের মধ্যে একটি কোনো এক সময়ে অন্যটি থেকে দ্রুত পরিবর্তন হওয়ার ফলে সমাজে অসামঞ্জস্যতা দেখা দেয়। এক্ষেত্রে পিছিয়ে পড়া অংশটিকে অগ্রসর অংশটির
সাথে খাপ খাওয়ানোর চেষ্টা চালিয়ে যেতে হয়। তো সংস্কৃতির এক অংশের এই পিছিয়ে পড়া এবং সেই অংশের তা কাটিয়ে ওঠার প্রবণতাই হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বা একটা যদি উদাহরণ দেওয়া হয় তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এই নানাবিধ আবিষ্কার ও উদ্ভাবনের ফলে সমাজের অবস্তুগত দিক যেমন ধর্ম, শিক্ষণ, মূল্যবোধ প্রভৃতি অপেক্ষা বস্তুগত দিক যেমন বাসস্থান, হাতিয়ার, তৈজসপত্র, যন্ত্রপাতি ইত্যাদি তোমার দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে বা পরিবর্তিত হয়। ফলে বস্তুগত অংশের সাথে অবস্তুগত অংশের ব্যবধান সৃষ্টি হয়। এই পিছিয়ে পড়া অবস্তুগত সংস্কৃতিকে তখন শূন্যতা বা অসামঞ্জস্যতা মোকাবেলায় তৎপর হতে হয়। অকবার্ন তার এই তত্ত্ব প্রদান করতে গিয়ে জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস প্রদত্ত ইতিহাসের বস্তুবাদী যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা দ্বারা অনেকখানি প্রভাবিত হয়েছেন। তবে তিনি মার্কসের বস্তুবাদী ব্যাখ্যাকে ভিন্ন অর্থে ব্যবহার করেছেন। তার মতে সংস্কৃতির দুটি দিক আছে, একটি স্বাধীন এবং অন্যটি নির্ভরশীল। এই সংস্কৃতির স্বাধীন দিকটি হতে পারে প্রযুক্তিগত, অর্থনৈতিক, রাজনৈতিক, ভাবাদর্শগত বা অন্য যে কোনো বিষয়। অকবার্নের মতে সংস্কৃতির স্বাধীন দিকটি নির্ভরশীল দিকটিকে পিছনে ফেলে দেয় এবং সেই নির্ভরশীল দিকটিকে তখন সামঞ্জস্য বিধানের জন্য তৎপর হতে হয়। তিনি উদাহরণ দিয়ে দেখান যে মোটর গাড়ি হচ্ছে স্বাধীন সংস্কৃতির আর রাস্তা হচ্ছে নির্ভরশীল সংস্কৃতি। এখন এই মোটর গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার ফলে রাস্তায় যানজট হয় এবং অসামঞ্জস্যতা দূরীকরণে রাস্তা প্রশস্তকরণ প্রয়োজন হয়ে পড়ে। তেমনিভাবে বিজ্ঞানের সঙ্গে ধর্মের, শিক্ষার সঙ্গে পরিবার, শিল্পায়নের সঙ্গে শিক্ষা, নগরায়নের সঙ্গে গ্রামকে সামঞ্জস্য বিধান করতে হয়। সংস্কৃতির এক অংশের সঙ্গে অপর অংশের এই অসামঞ্জস্যতা যখন একটি অংশের মধ্যে চাপের সৃষ্টি করে তাকেই সাংস্কৃতিক ব্যবধান বলা হয়। এখন সমাজে বিদ্যমান সাংস্কৃতিক ব্যবধান চিহ্নিত করার জন্য বেশ কিছু উপায় রয়েছে, যথা সংস্কৃতির দুটি অংশ খুঁজে বের করা, এই বস্তুগত এবং অবস্তুগত দুটি অংশ খুঁজে বের করা, ওই দুটি অংশের মধ্যে সামঞ্জস্য বিধান প্রক্রিয়া উদ্ঘাটন করা। গ নম্বর হচ্ছে ওই দুটি অংশের মধ্যে একাংশ অধিক হারে যেভাবে পরিবর্তিত হয়েছে তা উদ্ঘাটন করা। এবং ঘ ওই দুটি অংশের একাংশের অধিক হারে পরিবর্তিত হবার ফলে দুটি অংশের মধ্যে পূর্বে সামঞ্জস্যের বদলে যে অসামঞ্জস্যতা সৃষ্টি হয়েছে তা উদ্ঘাটন করা। অকবার্ন সমাজে সংস্কৃতির উপর প্রযুক্তির পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। তার মতে আধুনিক মানুষের অন্যতম সমস্যা হল প্রযুক্তি তথা যান্ত্রিক সভ্যতার সঙ্গে নিজেদের চিন্তা ও আচরণকে খাপ খাইয়ে নেওয়া। তিনি বলেন, আধুনিক রাষ্ট্রগুলো
যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে পরস্পরের খুবই নিকটবর্তী হয়েছে এবং এক দেশ অন্য দেশের উপর নানা কাজে নির্ভরশীল হচ্ছে। এমন অবস্থায় আন্তর্জাতিক সম্পর্কের পুরনো নীতি আধুনিক চাহিদা মেটানোর এমন অবস্থায় আন্তর্জাতিক সম্পর্কের পুরনো নীতি আধুনিক চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। ঠিক তেমনি কারখানায় কাজের ধরন পরিবর্তন হয়েছে, অথচ শ্রম আইনে আসছে না তেমন পরিবর্তন। এভাবে সাংস্কৃতিক ব্যবধানের অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। যেহেতু বস্তুগত সংস্কৃতির অবস্তুগত সংস্কৃতির চেয়ে দ্রুত পরিবর্তিত হয়, সেহেতু পিছিয়ে পড়া অবস্তুগত সংস্কৃতিকেই সমাজের ভারসাম্য রক্ষার জন্য খাপ খাইয়ে চলতে হয়। এই খাপ খাওয়ানোর গতি কম হলে সমাজে সৃষ্টি হয় নানাবিধ সমস্যা। অকবর্ণের তত্ত্বের আলোকে বাংলাদেশে সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতির নিচে আলোচনা করা হলো। দেখো, কৃষি। বাংলাদেশ হচ্ছে তোমার কৃষি প্রধান দেশ। এদেশে প্রায় 80% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে নীরব বিপ্লব সাধিত হয়েছে। ইতোমধ্যে কৃষিতে অনেক উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটেছে, যেমন পাওয়ার টিলার, সেচ যন্ত্র, নিড়ানি যন্ত্র, মাড়াই মেশিন, শস্য কর্তন মেশিন ইত্যাদি। কিন্তু প্রযুক্তিগত জ্ঞান তথা অবস্তুগত সংস্কৃতির অভাবে দেশের সাধারণ কৃষক এ উন্নত যে প্রযুক্তির ব্যবহার সেটা কিন্তু করতে পারছে না বা পিছিয়ে পড়ছে। ফলে দেখো যে সাংস্কৃতিক ব্যবধানের সৃষ্টি হচ্ছে এবং দেশ আর্থসামাজিক উন্নতি করতে কিন্তু উন্নতি ব্যাহত হচ্ছে, দেশের আর্থসামাজিক উন্নতি ব্যাহত হচ্ছে। পরের স্লাইডে দেখি যে শিক্ষা হচ্ছে জাতির, আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। পৃথিবীতে সেই জাতি বা গোষ্ঠী উন্নত যারা শিক্ষা দীক্ষায় বেশি অগ্রসর। উন্নত বিশ্ব আজ প্রভূত উন্নতি সাধন করেছে শিক্ষাক্ষেত্রে। ওইসব দেশে উন্নত উপকরণের কারণে শিক্ষা গ্রহণের পদ্ধতি অনেকটা সহজ হয়েছে। পক্ষান্তরে বাংলাদেশে উন্নত উপকরণ কিছু থাকলেও তা ব্যবহার করার উপযোগী জ্ঞান বা জনবল আমাদের নেই। ফলে উন্নত শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষা দান করা সম্ভব হচ্ছে না। ফলে এক ধরনের সাংস্কৃতিক ব্যবধান কিন্তু সৃষ্টি হচ্ছে। পরের স্লাইডে দেখি যে তথ্য প্রযুক্তি। বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। তথ্য আদান প্রদানের কৃৎকৌশলী হচ্ছে তোমার তথ্য প্রযুক্তি। এটা মূলত তথ্য প্রযুক্তির এক ধরনের যোগাযোগ ব্যবস্থা। তথ্য প্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে কম্পিউটার, ডিজিটাল টেলিফোন ও সাবমেরিন কেবলের সহায়তায়। মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেটের কল্যাণে বিশ্বের সকল নাগরিক সমাজ আজ একে অন্যের কাছাকাছি চলে এসেছে। তবে প্রযুক্তিগত অগ্রগতির দৌড়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। বর্তমানে আমাদের দেশে যদি লক্ষ্য করা যায়, দেশের 90% বাড়িতে নেই কম্পিউটার এবং 75%-এর বেশি নাগরিক কম্পিউটারের ব্যবহার জানে না। অথচ সমাজের প্রায় সব সেক্টরেই কম্পিউটারের বহুল ব্যবহার চোখে পড়ার মতো। ফলে বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে একটা বড় ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে, যা উন্নয়নের পথে বাধা তৈরি করছে। এরপরের স্লাইডে আমরা যদি দেখি, তাহলে দেখি যে ভাষা। মানুষের মধ্যে ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা। ভাষাকে উন্নয়নের একটি সূচক হিসেবেও চিহ্নিত করা যায়।
বা চিহ্নিত করা হয়ে থাকে। পৃথিবীতে সেই জাতি উন্নত যে জাতি তার ভাষাকে উন্নত করতে পেরেছে। এদিক থেকে বাংলাদেশ পিছিয়ে থাকলেও ইদানিং বাংলা ভাষাকে আন্তর্জাতিক মর্যাদা দানের বিষয়ে সরকার এগিয়ে এসেছে। তবে উন্নত দেশের মতো ভাষা চর্চার অভ্যাস আমাদের দেশে তেমন নেই। বিশেষ করে অফিস আদালতের সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার এখনো শুরু করা সম্ভব হয়নি। ফলে ভাষার ক্ষেত্রেও সাংস্কৃতিক ব্যবধান চোখে পড়ছে বা চোখে পড়ার মতো। আবার পুরো পৃথিবীতে স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজি সবচেয়ে গ্রহণীয় ভাষা। বর্তমানে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রধানত ব্যবহার হয়, অথচ দেশের অনেকেই বাংলার পাশাপাশি ইংরেজি ভাষার ব্যবহার করতে অক্ষম। ফলে আন্তর্জাতিক যোগাযোগ অনেকটাই ব্যাহত হচ্ছে। রাজনৈতিক ব্যবস্থা। আধুনিক ধ্যান ধারণা, প্রচার ও মানুষের প্রয়োজন বিবেচনা করে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। উদাহরণ হিসেবে বলা যায়, পাশ্চাত্যের অনুসরণে রাজনৈতিক সব ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রের চর্চা শুরু হলেও রাজনীতিবিদদের মানসিকতা এখনো পুরোপুরি গণতান্ত্রিক হয়নি। ফলে সৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক ব্যবধানের। নগরায়ন। নগরায়ন হল নগর তৈরির প্রক্রিয়া। দেশে নগরায়ন বৃদ্ধির ফলে দেশে নগরায়ন যে হারে বৃদ্ধি পাচ্ছে, নাগরিক মানসিকতা সে তুলনায় অনেক পিছিয়ে আছে। বিশেষ করে অবকাঠামোগত অনেক উন্নয়ন চোখে পড়লেও পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা বিষয়ে নাগরিকদের যে মানসিক পরিবর্তন বা মানসিকতার যে উন্নতি, সে উন্নতি ঘটেনি। অর্থাৎ বস্তু জগতের উন্নতির সাথে তাল মিলিয়ে মনোজগতের উন্নতি সম্ভব হচ্ছে না। ফলে সাংস্কৃতিক ব্যবধান দেখা দিচ্ছে। এ কারণে দেশের আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। শিল্পায়ন। শিল্পায়ন পদ্ধতি দ্বারা মূলত শিল্পের সাহায্যে কৃষি সমাজ থেকে যান্ত্রিক সমাজের বিকাশকে বোঝানো হয়ে থাকে। দেশে বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্পের অনেক বিকাশ ঘটেছে। শিল্পের বিকাশের সাথে সাথে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে থাকে। তবে বাংলাদেশে যে হারে শিল্পায়ন ঘটেছে, সে তুলনায় অবস্তুগত সংস্কৃতি যেমন শ্রমিকের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এর বিকাশ ঘটছে না। ফলে সমাজে সাংস্কৃতিক ব্যবধান পরিলক্ষিত হচ্ছে, যার পরিণতিতে দেশ শিল্প উৎপাদন কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। মূল্যায়ন। একক কাজ হিসেবে তোমাদের একটি কাজ দেই। তুমি তোমার সমাজে কোন কোন ক্ষেত্রে সাংস্কৃতিক ব্যবধান দেখতে পাও, একটি তালিকা তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।